ইতিহাস গড়ল কানাডা। সাউথ আফ্রিকার হৃদয় ভেঙে বিশ্বকাপের শীর্ষ ১৬তে দ্য রেড স্টিফেন ম্যাজিকে বাফানাদের হারালো ১-০ গোলে উৎসবের নগরী টরন্টো। অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সর্বোচ্চ দুর্নীতি, দুদককে তদন্তের নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ, ক্ষমতার ভাগ পেতে নির্দিষ্ট সংস্কার চায় জামাত। ইউনিয়ন পরিষদ ভোটের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা। সেপ্টেম্বর-অক্টোবর সময় ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি, প্রতি ৩ মাসে ২ ধাপের ভোট করার ভাবনা। ধারালো অস্ত্র দিয়ে আশিক গ্যাংয়ের মহড়ায় মিরপুরে আতঙ্ক, বাসাবাড়ির জানালা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়ানোর অভিযোগ। আপনাকে মানা করছি না ভাই, আপনাদের এক কথা বুঝতে হবে। আইনগত কোনো নিষেধ আছে? না, অবশ্যই আছে। আপনি বসেন। বগুড়ায় অবৈধ সিগারেট কারখানায় অভিযানের ৩ সপ্তাহেও হয়নি মামলা। কাস্টমস ও ভ্যাট কার্যালয়ের রহস্যজনক নীরবতা, অসঙ্গতির খোঁজ নিতে গিয়ে গণমাধ্যম কর্মী হেনস্থার অভিযোগ। সকালের সময়ের সঙ্গে আছি আমি আলিশা। শুরুতে ফিফা বিশ্বকাপের খবর। সাউথ আফ্রিকার হৃদয় ভেঙে বিশ্বকাপের শীর্ষ ১৬তে জায়গা করে নিল কানাডা। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার এমন কীর্তি গড়ল ম্যাপেল লিফ টিম। ম্যাচে বাফানাদের ১-০ গোলে হারালো কানাডিয়ানরা। যোগ করার সময়ে দলের হয়ে একমাত্র গোলটি করেছেন স্টিফেন। লস অ্যাঞ্জেলেস থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচটা হলো একেবারে পয়সা উসুল। শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ আর পাল্টা আক্রমণের সঙ্গে এক ঝাঁক ভুলে ভরা ম্যাচটা প্রাণ ভরে উপভোগ করলেন দর্শকরা। আর যোগ করার সময়ে স্টিফেন ম্যাজিকে উৎসবের জোয়ারে ভাসল কানাডা। ম্যাচের বয়স যখন ৯১ মিনিট, তখন অতিরিক্ত ৩০ মিনিটের অপেক্ষা ছিল দুই দলের ডাগ আউট। নতুন করে কৌশল সাজানোর জন্য মনস্থির করে ফেলেছিলেন কোচিং স্টাফরাও। ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয়ে যান স্টিফেন। সাউথ আফ্রিকার ডিফেন্ডারের হাফ ক্লিয়ার করা বলটা পেয়ে যান বক্সের ঠিক বাইরে। এরপর বুলেট গতির বাঁকানো শট সহজেই বোকা বানিয়ে দেন উইলিয়ামসকে। নিষ্প্রাণ ম্যাচটা প্রাণ ফিরে পায় এক মুহূর্তে। আনন্দে ফেটে পড়ে কানাডা। সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস চলে পুরোটা সময়। এরপর একটা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আফ্রিকানরা, কিন্তু রেফারির বাড়িয়ে দেয়া ১ মিনিটেও কাদের কাজটা করতে পারেননি তারা। ম্যাচ শেষ হয় সাউথ আফ্রিকার হৃদয় ভেঙে, আর নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের শীর্ষ ১৬র মঞ্চে জায়গা করে নেয় ম্যাপল লিফ টিম। এর আগে পুরো ম্যাচটা ছিল কানাডিয়ান ফরওয়ার্ডদের সঙ্গে আফ্রিকান গোলরক্ষকের অসম লড়াই। পুরো ম্যাচে ১২টা শটের ৭টাই ছিল অন টার্গেট, কিন্তু ৬টা রুখে দিলেও একটা পারেননি উইলিয়ামস। অধিকাংশ সময় বল দখলে রেখে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলে সাউথ আফ্রিকা, কিন্তু সব চেষ্টা শেষ হয়ে যায় ৯১তম মিনিটে। বিশ্বকাপে নিজের প্রথম গোলটি দিয়েই কানাডাকে ইতিহাসের পাতায় তুলে নিলেন মেজর লিগ সকারের স্টিফেন। অতিরিক্ত সময় গোল করে বিজয় ছিনিয়ে নিয়ে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইতিহাস গড়েছে সহ আয়োজক দেশ কানাডা। বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। জয়ের ধারা অব্যাহত রেখে কানাডা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে এমন প্রত্যাশা তাদের সমর্থকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। প্রথম দল হিসেবে বিশ্বকাপের শীর্ষ ১৬ নিশ্চিত হওয়ায় উচ্ছ্বসিত কানাডার সমর্থকরা। স্টেডিয়ামে এসে নিজের দলের জয় দেখে আনন্দে আত্মহারা তারা। এমন জয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। লস অ্যাঞ্জেলেস থেকে জানাচ্ছেন লস্কর আল মামুন। নিভু নিভু বাতি যেন দপ করেই জ্বলে উঠল, আর তাতেই কপাল পুড়ল দক্ষিণ আফ্রিকার। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে একটাই আওয়াজ তখন, কানাডা কানাডা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করল দ্য রেডস। আর সেই ইতিহাসের অনুঘটক শেষ মুহূর্তের গোল। নাটকীয় সেই গোলেই উল্লাসে ফেটে পড়ে পুরো দল ও গ্যালারির লাল রঙের ফুটবল প্রেমীরা। Canada just made history, firstly by leaving the group stage and now on to the round of 16. Great finish. It was wonderful. I really enjoyed my first World Cup game. Last goal was really exciting. I feel like the crowd was really energetic. It was sensational. It was a great match.
second half was amazing. The energy was crazy. Everyone went wild. Our section was full of Canadians, so we were really excited. মাঠের এই সাফল্যে উচ্ছ্বাসিত প্রবাসী বাংলাদেশিরাও। তাদের মতে এই দল শুধু জেতেনি, নিজেদের লড়াকু মানসিকতা আর আক্রমণাত্মক ফুটবল দিয়ে নতুন এক কানাডার পরিচয় তুলে ধরেছে বিশ্ব মঞ্চে। 69,000 দর্শক ছিল আজকের স্টেডিয়ামে এবং আমরা মোটামুটি এনজয় করেছি। দর্শকরা খুবই উপভোগ করেছে আজকের খেলা। বিশেষ করে আমি বাংলাদেশকে বড় মিস করেছি। এখন নতুন লক্ষ্য শেষ হলো। আগামী 4 জুলাই নকআউট পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রের টেক্সাসে মাঠে নামবে কানাডা। গ্রুপ পর্বের খেলায় সুইজারল্যান্ডের কাছে হেরে নিজ দেশের মাটি ও দর্শক হারালেও লস অ্যাঞ্জেলেসের দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে কানাডা। এ ধারা অব্যাহত রেখে যুক্তরাষ্ট্রের মাটিতে পরবর্তী ম্যাচে দর্শকদের ভালোবাসা পাবেন এমন প্রত্যাশা দলটির। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। এদিকে দলের এমন ঐতিহাসিক জয়ে উল্লাসে মাতোয়ারা কানাডার টরন্টো শহর। পরের রাউন্ডে প্রতিপক্ষ যেই আসুক, কানাডিয়ানদের স্বপ্ন এখন শিরোপা জয়ের। ইতিহাস করার দিনে কানাডা থেকে দর্শক সমর্থকদের উৎসবের খবর জানাচ্ছেন রাশেদ লিমন। ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী এখন কানাডা। উৎসবের নগর বনে গেছে এই টরন্টো। ম্যাচ শেষ হওয়ার 2 মিনিট আগে গোলটা দিয়েছে। তারপর থেকেই রেফারির শেষবাসীর অপেক্ষায় ছিল দর্শক সমর্থকরা, এবং যখনই শেষবাসী বেঁধেছে তখন কিন্তু উৎসবে ফেটে পড়েছে তারা। কানাডা ইতিহাস লিখেছে, কানাডা ইতিহাস গড়েছে। এখন এই মুহূর্তে এই দর্শকরা বলছেন শিরোপা নিশ্চিত করাও কিন্তু অসম্ভব নয়। দর্শকরা বলছেন এই স্বপ্ন এখন বাড়তে কিছু না। হোস্ট কানাডা, স্বাগতিক কানাডা প্রথমবারের মতো নতুন কিছু হয়তো করেও দেখাতে পারে। খুবই ভালো লাগছে, কানাডা লাস্ট মিনিটে গোল দিয়ে জিতে গেছে। সব বন্ধুদের সাথে আসছি, মনে হচ্ছে যেন বাংলাদেশ জিতে গেছে। তাদের আনন্দে আমিও আনন্দিত, খুব ভালো লাগছে। আমি শুধুমাত্র ঢাকা থেকে আসছি টরন্টোতে জাস্ট খেলা দেখার জন্য। আমাদের প্রথম তো অনেক মজা লাগছে, আমরা বুঝতে পারিনি এত দূর আসবে। অনেক ভালো লাগছে। For the first time ever, Canada has made it past to this far. We love Canada. We're going to support them all the way. Let's go, Canada! এখন কানাডার দর্শক সমর্থকদের একটাই চাওয়া, গো কানাডা গো। টরন্টো থেকে রাশেদ লিমন, সময় সংবাদ। নকআউট পর্বে ব্রাজিলের প্রথম বাধা এশিয়ান পাওয়ার হাউস জাপান। রাফিনিয়ার ইনজুরিতে রাইট উইংয়ের দায়িত্বটা বেশ ভালোভাবে সামলাচ্ছেন রায়ান, আর ভিনিসিয়াস তো নিজেকে ভেঙে চলেছেন প্রতিটি ম্যাচে। এখন পর্যন্ত ভিনি কুনিয়া জুটিটাই আসরে টিকিয়ে রেখেছে সেলেসাওদের। পাকেতা, ক্যাসেমিরো, গিমারেজরা মধ্য মাঠের বড় শক্তি হলেও ডিফেন্সে দুর্বলতা আছে ব্রাজিলের। সেই সুযোগই কাজে লাগাতে চায় ব্লু সামুরাইরা। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের রিপোর্ট। মরক্কোর বিপক্ষে হোঁচট খেয়ে শুরু হয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ। তবে পরের 2 ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পক্ষান্তরে জাপানেরও ড্র হয়েছিল নেদারল্যান্ডসের সঙ্গে, তবে সেই ড্রটাই তাদের অনেক প্রাপ্তি ছিল। এবং কেন তাদের এশিয়ার পাওয়ার হাউস বলা হয় সেটার প্রমাণ রেখেই কিন্তু তারা রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে। সুতরাং এই 2 দলের লড়াইটা যে একেবারে হাড্ডাহাড্ডি হবে সেটা কিন্তু বলে নেওয়াই যায়। তবে এই বিগ ভোল্টেজ ফাইনালের আগে 2 দলের আছে বেশ কিছু সুবিধা, আছে কিছু অসুবিধা। প্রথমে যদি ব্রাজিলের দিকে যাই, ব্রাজিলের এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী জায়গা হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড এবং আক্রমণ ভাগ। আমরা যদি ব্রুনো গিমারেজের কথা বলি, লাস্ট ম্যাচে তিনি 2টো অ্যাসিস্ট করেছেন এবং একই সঙ্গে ক্যাসেমিরো দুর্দান্ত পারফর্ম করেছেন। সুতরাং সবকিছু মিলিয়ে বলা যায় যে ব্রাজিলের মিডফিল্ডটা দুর্দান্ত। স্পেশালি আলাদা করে বলতে হয় লুকাস পাকেতার কথা, দুর্দান্ত ছন্দে রয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। তিনি যেহেতু ছন্দে আছেন, তাই নেইমারের এই রাউন্ড অফ 32 ম্যাচে মাঠে নামতে অর্থাৎ শুরুর একাদশে জায়গা পেতে কিন্তু অনেকটা বেগ পেতে হবে। এবার যদি ফরওয়ার্ড লাইনের কথা বলি, যখন রাফিনিয়া ছিটকে গেলেন তখন কিন্তু একটা শঙ্কা ছিল যে ব্রাজিলের ফরওয়ার্ড লাইন বা উইংয়ে একটা সমস্যা হতে পারে, কিন্তু রায়ান কিন্তু গেল ম্যাচে প্রমাণ করে দিয়েছেন তিনি আপ টু দ্য মার্ক এবং দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। আর ভিনিসিয়াস অনন্য, অসাধারণ। সুতরাং ভিনির উপর আস্থা রাখাই যায়। এই হচ্ছে ব্রাজিলের শক্তির জায়গা। তবে যদি ব্রাজিলের দুর্বলতার জায়গার কথা বলি, ব্রাজিলের হচ্ছে ডিফেন্স লাইনে যথেষ্ট দুর্বল ব্রাজিল। স্পেশালি
জাপানের যে লেফট উইং সেটা সামলাতে যথেষ্ট বেগ পেতে হবে ব্রাজিলের রক্ষণকে। নাকামুরা দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি, এর আগের ম্যাচেও তিনি গোল করেছিলেন ব্রাজিলের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচে, সুতরাং এই ম্যাচে দানিলোকে বেশ কঠিন পরীক্ষা নিতে হবে। একই সঙ্গে মার্কিনিওস এবং গ্যাব্রিয়েলের কথা বলতে হয়, এই জায়গায় ব্রাজিলের যথেষ্ট ঘাটতি রয়েছে এবং জাপানের যে স্ট্রাইকার ওয়েদা, যিনি হচ্ছে আপনার ডাচ লিগে ফেইনুর্ডের হয়ে লাস্ট মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন, টপ স্কোরার, তাকে আটকাতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে। পক্ষান্তরে জাপানেরও কিন্তু ঘাটতির কিছু জায়গা রয়েছে, সেটা বলে নেই। জাপান কিন্তু বডি কন্ট্যাক্টে তাদের ডিফেন্স কিন্তু বডি কন্ট্যাক্টে ভেঙে পড়ে এবং লাস্ট ম্যাচে কিন্তু আমরা এমনটা দেখেছি। যদিও ব্রাজিলের ফরওয়ার্ডদের সামনে তাদের খুব একটা চ্যালেঞ্জ পেতে হবে না, কারণ ফিজিক বলছে তাদের অনেকটা সমানে সমান। এছাড়াও লং বল লুজিংয়ের ক্ষেত্রে জাপানের একটা বদভ্যাস রয়েছে এবং সেখান থেকে স্কোর অ্যাকুরেসিতেও তাদের সমস্যা রয়েছে। তারপরেও বলা যায় যে দুদল যথেষ্ট সম্ভাবনা নিয়ে, যথেষ্ট ব্যালেন্স নিয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে এবং এটার ধারাবাহিকতা যদি রাখতে পারে তাহলে কিন্তু বলা যেতে পারে হিউস্টনে দুর্দান্ত একটা নকআউট পর্বের ম্যাচ উপহার দিতে চলেছে জাপান এবং ব্রাজিল। হিউস্টন থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এর আগে হাই ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে টেক্সাসের হিউস্টনে এসে পৌঁছালে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন ব্রাজিলিয়ান ফুটবলাররা। প্রিয় তারকাদের এক নজর দেখতে প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে চলে আসেন তারা। এ সময় হিউস্টনের তীব্র গরম আর দীর্ঘ অপেক্ষাকেও পরোয়া করেনি শত শত প্রবাসী সেলেসাও সমর্থক। ফুটবলাররাও খালি হাতে ফিরিয়ে দেননি তাদের, কেউ দিয়েছেন অটোগ্রাফ আর কেউ কেউ তুলেছেন ছবি। টেক্সাসের হিউস্টনের আকাশ থেকে যেন আগুন ঝরছিল। থার্মোমিটারের পারদ ছুঁয়েছিল 34 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই তীব্র দাবদাহ কিংবা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ক্লান্তি কোনো কিছুই দমাতে পারেনি সেলেসাও ভক্তদের। বিমানবন্দর থেকে দলের বাস আসতে দেরি হবে এমন খবরেও কমেনি তাদের উন্মাদনা। কেউ ছাতা মাথায়, কেউ বা গাছের ছায়ায় আশ্রয় নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন প্রিয় নায়কদের একটু কাছ থেকে দেখবার জন্য। আমি ভিনিসিয়াস জুনিয়র আর নেইমারকে দেখতে চেয়েছিলাম। গত 10 বছর ধরে আমি হিউস্টনে থাকি, যদিও নিয়মিত ব্রাজিলে যাতায়াত করি। তবে এবার ঘরের কাছে নিজেদের দেশের মানুষ আর এই বিশ্বকাপে ব্রাজিল দলকে এভাবে দেখার সুযোগ পাওয়াটা সত্যি এক দারুণ আনন্দের। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে যখন ব্রাজিলের টিম বাস এসে পৌঁছায় ডাউনটাউনের হোটেলটির সামনে, তখন ভক্তদের উল্লাস রূপ নেয় বাঁধ ভাঙা জোয়ারে। ড্রামের শব্দ আর চেনা গানের সুরে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ভক্তদের এই ভালোবাসা উপেক্ষা করতে পারেননি ফুটবলাররাও। বাস থেকে নেমে সমর্থকদের আবদার মেটাতে এগিয়ে যান নেইমার এবং ভিনিসিয়াসের মতো তারকারা। অটোগ্রাফ দেওয়া আর সেলফি তোলার এই সুযোগ যেন ভক্তদের অপেক্ষার সব কষ্ট এক নিমিষেই ভুলিয়ে দেয়। 2014 সালের বিশ্বকাপে ওকে খেলতে দেখে আমি এই ফুটবল খেলাটার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি নিজে এখন ডলাসের একটি ইউনিভার্সিটিতে ফুটবল খেলি। আমার বিশ্বাস আগামী ম্যাচটা বেশ কঠিন হবে, তবে ব্রাজিল ঠিকই উতরে যাবে আর আশা করি নেইমার গোল পাবে। ভক্তদের এই জমায়েতে কেবল তরুণরাই ছিলেন না, প্রিয় দলকে অনুপ্রেরণা দিতে সন্তানদের নিয়ে হাজির হয়েছিলেন অনেক অভিভাবকও। গ্রুপ পর্বের শুরুটা ধীরগতির হলেও নকআউটের এই মঞ্চে দল নিজেদের চেনা ছন্দে ফিরবে এমনটাই বিশ্বাস তাদের। আমার মনে হয় ব্রাজিল টুর্নামেন্টের শুরুটা একটু ধীর গতিতে করেছিল, খেলাও তেমন জমেনি। তবে তারা দ্রুতই নিজেদের গুছিয়ে নিয়েছে এবং খেলায় দারুণ উন্নতি করেছে। হিউস্টন স্টেডিয়ামে জাপানের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে সমর্থকদের এই অকুণ্ঠ সমর্থন নিশ্চিতভাবেই বাড়তি টনিক হিসেবে কাজ করবে ব্রাজিল শিবিরের জন্য। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে। অন্তর্বর্তী সরকারের 18 মাসে দেশে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংসদে অধিবেশনে এসব দুর্নীতি তদন্তে দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান তিনি। এ সময় নির্বাচন ও জাতীয় স্বার্থে সবাই জুলাই সনদে সই করেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির করে নির্বাচনের স্বার্থে, জাতীয় স্বার্থকে রক্ষা করে জুলাই সনদে সবাই মিলে আমরা সমঝোতায় এসেছি এবং আমরা স্বাক্ষর করেছি। হয়তো আমরা ওই সমস্ত পয়েন্টে একমত নাও হতে পারতাম, কিন্তু জাতির স্বার্থে আমরা সেটা আপোষ করেছি।
ক্ষমতার ভাগ পেতে কেবল নির্দিষ্ট কিছু সংস্কার চায় বিরোধী দল। সমালোচনা করতেও ভুল করছে জামাত। সংসদে এমন মন্তব্য করেছে সরকারি দল। ৮ দিনে ৬ নবজাতকের মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনিয়মের কারণেই হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় কারণে এ নিয়ে সমালোচনা না করার আহ্বান জানান তিনি। আর শিক্ষামন্ত্রী জানান, জুলাইয়ে বকেয়া বেতন পাবেন মাদ্রাসার শিক্ষকরা। নেতিবাচক কিছু বলেননি। সংসদে বিরোধী দলের সমালোচনায় ক্ষমতাসীন দল। বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় জামায়াতের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রথমবার বিরোধী দল হওয়ায় সমালোচনা করতেও ভুল করছে দলটি। আরও কয়েকবার বিরোধী দল হলে সঠিকভাবে সমালোচনা করতে পারবেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সরকারি দল এখনো হন নাই। আমার বিশ্বাস আর 2, 4 বার 5 বার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটা বুঝে যাবেন। আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বিএনপি জানে কি করণীয়। আমরা পথ খুঁজিনি, পথ দেখিয়েছি। বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, তারা কেবল সেই সংস্কারের কথা বলে যে সংস্কার ক্ষমতার ভাগ দেবে। এজন্য স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে তাদের মুখে কোনো কথা নেই। বিরোধী দল মাঝে মাঝে এই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যেখানে নগর এবং গ্রামের মানুষ একই ধরনের স্বাস্থ্য পাবে। সংসদে ৮ দিনে ৬ নবজাতকের মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনিয়মের কারণেই হাসপাতালটির লাইসেন্স স্থগিত করা হয়েছে। সেই বাচ্চাগুলি ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মালিক দেখতে পর্যন্ত যাননি। আমরা কি বসে থাকবো মাননীয় স্পিকার? উই ওয়ান্ট টু ব্রিং অল দ্য হসপিটালস আন্ডার ডিসিপ্লিন। আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? এদিকে তহবিল ঘাটতিতে মাদ্রাসার শিক্ষকদের বেতন আটকে গিয়েছিল বলে জানান শিক্ষামন্ত্রী। তবে জুলাইয়ে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন তিনি। প্রতি মাসে আমাদের 501 কোটি টাকা লাগে, কিন্তু সেই টাকাটির ব্যবস্থা করা হয়নি বলে আমরা এই মাসে মাদ্রাসার বেতন দিতে পারিনি। যদিও মাননীয় অর্থমন্ত্রী আমাকে তড়িৎ গতিতে 100 কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং কথা দিয়েছেন জুলাই মাসে তিনি বাকি সব টাকা দিবেন। অধিবেশনে বাজেটকে ঋণ নির্ভর উল্লেখ করে সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। নতুনভাবে দেশ এগিয়ে যাবে, সেই আকাঙ্ক্ষা যদি আপনারা পূরণ করতে না পারেন, স্বাভাবিকভাবে দেশের রাজনীতি হিসেবে থাকবে না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে, শিল্পাঞ্চল বঞ্চিত বরিশালে পূর্ণাঙ্গ ইপিজেড গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন হলে বাণিজ্যিক হাবে রূপান্তরের সম্ভাবনা। নিজ জেলাতেই লাখো মানুষের কর্মসংস্থানের আশা। সেপ্টেম্বর অক্টোবর থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন। আর এই ভোট শুরু হবে স্থানীয় সরকারের সবশেষ ধাপ ইউনিয়ন পরিষদের মধ্য দিয়ে। এরই ফাঁকে হতে পারে সিটি নির্বাচনও। এরই মধ্যে ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব বলছেন, রক্তপাতহীন ভালো নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেবে ভোট নেয়ার সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ৫ আগস্টের পর থেকে বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া সব পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলছে প্রশাসক দিয়েই। সংসদে স্থানীয় সরকারের সংশোধিত আইন পাশের পর নির্বাচন কমিশন আচরণবিধি চূড়ান্ত করার কাজ করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানাচ্ছি। সম্প্রতি চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকারের ভোট শুরুর বিষয়ে সংসদেই ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট মন্ত্রীর এমন বক্তব্যের পর ভোট আয়োজনে আনুষ্ঠানিক চিঠি না পেলেও নির্বাচনের প্রস্তুতি কার্যক্রমে গতি বেড়েছে ইসির। সম্প্রতি নির্বাচন কমিশন ৪,৫৮০টি ইউনিয়ন পরিষদ, ৩৩০টি পৌরসভা, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন সহ ১৩টি সিটি কর্পোরেশন, ৪৯৫টি উপজেলা পরিষদ ও ৬৪টি জেলা পরিষদের তথ্য সংগ্রহ করেছে। প্রতি ৩ মাসে 2টি ধাপের ভোট সম্পন্ন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। নির্বাচনকে করার জন্য আমার যে জিনিসগুলো লাগে, প্রথমত লাগে ভোটার তালিকা আছে, বাক্স, সিল, গালা, বস্তা ইত্যাদি ইত্যাদি, এটাও আমাদের আছে। ভোট কেন্দ্রও আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ডেপ্লয়মেন্ট প্ল্যানটা হবে নির্বাচনের সাথে সম্পর্কিত। সার্বিক প্রচেষ্টাটা হচ্ছে সব দিক থেকে যে রক্তপাতহীন এবং একটা সুষ্ঠু সুন্দর
প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার নতুন খসড়ার উপর রাজনৈতিক দলগুলোর মতামত জানতে 30 জুন পর্যন্ত সময় দিয়েছে ইসি। ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারের ভোটের প্রক্রিয়া শুরুর আশা করছে কমিশন। রাজনৈতিক দলের প্রতীকের উপর ভিত্তি করে কোনো প্রচারণা হবে না, কোনো ধরনের পোস্টারই আমরা না রাখার পক্ষে। নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে সেপ্টেম্বর অক্টোবর। অনলাইনে নমিনেশন পেপার জামানত কিছু বেড়ে গেছে, বিলবোর্ড কতখানি সাইজ হবে, ইভিএম ব্যবহার হবে না, ইন্ডিপেন্ডেন্ট শুধুমাত্র আপনার সিটি কর্পোরেশন আর ইউনিয়ন কাউন্সিল। আমরা ইউনিয়ন দিয়ে শুরু করব। প্রধান নির্বাচন কমিশনারও মে মাসে এক অনুষ্ঠানে রক্তপাতহীন নির্বাচনের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। মিরপুরে আশিকের কথিত ভৈরাদে গ্রুপের তাণ্ডব থামছেই না। নতুন নতুন এলাকায় মহড়া দিচ্ছেন তারা। কারণ ছাড়াই বাসাবাড়ি, প্রতিষ্ঠানে হামলা, এমনকি পথচারীকেও করছেন মারধর। প্রায় 30টির বেশি মামলার আসামি আশিক কয়েকবার ধরা পড়লেও জামিনে বেরিয়ে আবার চালায় সন্ত্রাসী কার্যক্রম। পুলিশ বলছে তাকে ধরতে চলছে অভিযান। স্বপন আহমেদের প্রতিবেদন। খানেক ধরে সড়কের আশেপাশের বাসাবাড়ির জানালার গ্লাস, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে তারা। স্থানীয় বাসিন্দারা বলছেন এলাকার আধিপত্য তৈরি করতে এমন সশস্ত্র মহড়া। কারো কারো ধারণা পল্লবী ও কালশির পর আশিক গ্যাং এখন এলাকার পরিধি বাড়াচ্ছেন। লম্বা লম্বা দাওগুলা আর কি বগিনে কি কই বলতেছে, ওই বগি ছিল হাতে। কোপ দেয় আর কই দেছে ভাই আশিক ভাই আর কোবমু রান দাও লইছে যে জব করব, কয় তোর যাবেন সিকগুলি সিরিয়া বিরিয়া লইয়া যায়। আমি তো ডরে বইয়ে রইছি, মনে হয় কোপ দিত আমার, যদি একটার কথা কইতো। আমার বাড়ি দিছে তাই মনে করছে কোপ দিছে, কিন্তু পরে আমি তাড়াতাড়ি একটা সরে আসি। বাচ্চা কাচ্চা লয়ে থাকতে বললে আমাকে তো মনে কোনো অসুবিধা হয়ে যাইতে আছে। এলাকার ভিতর খুব একটা অবস্থা খারাপ শুরু হইছে। সবার মুখ ঢাকা, যাদের কাছে বড় বড় রান্দা এমন আতঙ্ক তৈরি করছে যে কোনো এলাকা মানুষ ভীত অবশ্যই হবে। আশিকের কথিত ভৈরাদে গ্রুপের সদস্য সংখ্যা প্রায় শতাধিক। পুলিশের নজরে না পড়লেও মিরপুর এলাকাতেই দাপিয়ে বেড়াচ্ছে এই আশিক। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায় তাকে। চান্দের দেশে গেলেও তোরা আমি দৈরা আনবো। রাজধানী পল্লবী সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা সহ রয়েছে প্রায় 30টির মতো মামলা। এসব মামলায় গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে আবারও সক্রিয় হয় আশিক। আমরা চেষ্টা করছি তাকে গ্রেফতার করার জন্য, গ্রেফতার করে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। মামলা যেগুলো আছে তখন ওই মামলাগুলো সরে আসতে হবে, আর যখন গ্রেফতার করি তখনও যদি কিছু পাই সেটা মামলায় আসবে। তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা আগে থেকে জারি আছে, চলমান থাকবে আর কি। আওয়ামী লীগ আমলে গঠিত এই আশিক গ্যাংয়ের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আশিকের মতো এরকম কিশোর গ্যাং সদস্যরা বিস্ফোরা হয়ে উঠেছে ওই এলাকার বাসিন্দাদের কাছে, যারা প্রতিনিয়ত অনিরাপদ করে তুলছে আমাদের এই সুন্দর রাজধানীকে। আইনের কোনো ফাঁকফোকর কাজে লাগিয়ে এই সকল অপরাধীরা যেন কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে, সেদিকে আরও বেশি কঠোর এবং নজরদারি বাড়ানোর পরামর্শ এই রাজধানীর মানুষের। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় কোটি টাকার অবৈধ সিগারেট কারখানায় অভিযানের পর 19 দিনেও নেই মামলা। রহস্যজনক নীরবতায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়। আর সিলগালা করা কারখানার পাশেই চলতে দেখা গেছে একই অবৈধ কারখানার কার্যক্রম। অভিযানের অসঙ্গতির বিষয়ে জানতে বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে যায় সময় সংবাদ। কিন্তু অফিসে প্রবেশের আগেই বাধার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। লিখিত অনুমতির কথা বলে আটকে দেওয়া হয়, পরে করা হয় হেনস্থাও। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আউলের রিপোর্ট। আপনাকে মানা করছি না ভাই, আপনাদের এক কথা বুঝতে হবে। না না, আইনগত কোনো নিষেধ আছে? না, অবশ্যই আছে। পারমিশন নিয়ে আসবেন, গেছে তো আনবে তো, বুঝতে বলছে। আপনি বসেন। অভিযানে অসঙ্গতির অভিযোগের বিষয়ে তথ্য জানতে বগুড়া কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে যায় সময় সংবাদ। রুমের সামনে যাওয়া যাবে না? না না, কেন? লিখিতভাবে জানাই দিবে যে এই ব্যাপার, এই জন্য আমি আসছি, তখন সে পারমিশন দিবে দেখা করার জন্য।
তবে অফিসের মূল ফটকে গণমাধ্যম কর্মীদের আটকে দিয়ে জানানো হয় প্রবেশের জন্য লিখিত অনুমতি প্রয়োজন। পরে রিসিপশনে থাকা উপপরিদর্শক ও এক দালালের হেনস্থার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। আপনি বসেন এখানে, আমি আবার পারমিশন নিয়ে যাচ্ছি। আপনি বসতে বলছে আপনি বসেন, উনি সময় হলেন তরই চলে আসবে, সেটা তো বলছে। দীর্ঘ সময় অপেক্ষা ও হয়রানির পর অবশেষে কথা বলতে রাজি হন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। উপপরিদর্শক পরিচয় আমাদেরকে জানিয়েছেন এই অফিসে প্রবেশ করতে হয়, সেক্ষেত্রে আসলে সেই কর্মকর্তার লিখিত অনুমতি নিয়ে এই অফিসটিতে প্রবেশ করতে হবে। গত 9 জুন বগুড়া সদর উপজেলা শিকারপুরের একটি অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালায় কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগ। জেলার উপকমিশনার শামীম উল আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে 6 লাখের বেশি নকল সিগারেট, বিপুল পরিমাণে তামাক এবং উৎপাদন যন্ত্রপাতি জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়। তবে অভিযানের 19 দিন পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এখনো কোনো মামলা দায়ের হয়নি। অভিযানে সহায়তাকারী সদর থানা পুলিশকেও পুরো কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়নি বলে অভিযোগ রয়েছে। আরও বিস্ময়কর বিষয় হলো সিলগালা করা গোডাউনের আশেপাশের আরেকটি গোডাউনে এখনো নির্বিঘ্নে চলতে দেখা গেছে একই অবৈধ সিগারেট কারখানার কার্যক্রম। গোডাউন হচ্ছে আপনার ওই যে ওনাদের মঞ্জু, হেলাল, শাইনুর, এরা 3 ভাইয়ের। কোনো কাম করলে হয় 100 দেয়, কোনদিন হয়তো 50 টাকা। অনেক দিন আসি বাবা এলে আমাকে ভুয়ে উঠছিল, তাকে শুকে থোয়া লাগলো। 22 তারিখে একটা মামলা হয়েছিল প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। ওখানে কোনো কিছু জব্দ হয়েছে কিনা সেটা আমার জানা নাই। তবে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তার দাবি আইনি প্রক্রিয়া মেনে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে এর পক্ষে গণমাধ্যম কর্মীদের কোনো কাগজ সরবরাহ করতে পারেনি কর্তৃপক্ষ। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের হেনস্থা ভুল বোঝাবুঝি বলে দাবি করেন এই কর্মকর্তা। যেটা হয়েছে এটা আসলে জন্য আমি একটু দেখবো জিনিসটা, বাট এটার জন্য আমি দুঃখিত আগেই। হ্যাঁ, বাট সাংবাদিক ভাইদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। মামলার যে ইস্যুটা এটা আমরা একটা কাস্টমস বিভাগীয় মামলা করব এবং বিধিমালা অনুযায়ী আমার 1 মাস সময় আছে। অবৈধ মালামাল হাতে নাতে আটকের পর মামলা দায়েরের গড়িমসি হওয়ার সুযোগ নেই বলে জানান জেলার সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। যদি কোনো অনিয়ম ধরা পড়ে, ভ্যাট দেয়নি, সেই জিনিসপত্র যদি তারা বাজারজাত করবার চেষ্টা করে বা গোডাউনে মজুদ রাখে, তাহলেও মজুদকারী যে তার বিরুদ্ধে মামলা আনয়ন করতে হবে এবং সেই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব থানায় নিয়ে যেয়ে মামলাটা করতে হবে। নামবিহীন অবৈধ সিগারেট কারখানায় গত 22 ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে নকল সিগারেট জব্দ করেছিল বগুড়া সদর থানা পুলিশ। পরদিন সদর থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ সাদিক বাদী হয়ে থানায় মামলাও দায়ের করেন। অথচ একই ধরনের অভিযানে কাস্টম এক্সাইজ ও ভ্যাট মামলার বিষয়ে 19 দিনে কোনো অগ্রগতি না থাকায় উঠেছে নানা প্রশ্ন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সকালের সময় আরো থাকছে সংঘাত বন্ধে একমত যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজের বিরোধ মেটাতে মঙ্গলবার দোহায় দুদেশের বৈঠক। ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও শিশু হত্যার বিচারের দাবি খামেনির। দেশের দক্ষিণাঞ্চলে হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। সবশেষ পরিস্থিতি জানাতে পিরোজপুরে আছেন সহকর্মী জিয়াউল হক জিয়া এবং ঝালকাঠিতে আছেন পলাশ রায়। সরাসরি প্রথমে যাচ্ছি জিয়ার কাছে। জিয়া, পিরোজপুরে দিন দিন ডেঙ্গু রোগে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পেয়েই চলছে। পিরোজপুরে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 11 জন রোগী এবং বর্তমানে জেলা হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সব মিলিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা 52 জন। তো পিরোজপুর জেলা হাসপাতাল এটি একটি 100 শয্যার হাসপাতাল। আমরা এখানে এসে সকালবেলা দেখতে পেয়েছি যে এখানে আজকে প্রায় 350 রোগী ভর্তি রয়েছে। তো এই অতিরিক্ত রোগীর কারণে আসলে রোগীরা বিছানা পাচ্ছেন না, তারা ফ্লোরে, বারান্দায়, সিঁড়ির নিচে যে যেখানে পারতেছে আসলে বিছানা বিছিয়ে চিকিৎসা নিচ্ছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে ডেঙ্গুতে বর্তমানে আমি যে ওয়ার্ডে রয়েছি পুরুষ ওয়ার্ড, এখানে 15 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে, কিন্তু আমরা আসলে দেখতে পেয়েছি যে একজন মাত্র রোগী শুধুমাত্র মশারি টানিয়ে তিনি আসলে চিকিৎসা নিচ্ছেন, আর বাদবাকি যারা রয়েছেন তারা মশারি টানাচ্ছেন না। তো ডেঙ্গুতে আক্রান্ত যে রোগী রয়েছে এবং স্বাভাবিক যে রোগীগুলি রয়েছে আসলে অতিরিক্ত রোগীর চাপে সবাইকে একসাথেই আসলে রাখা হচ্ছে। এখানে ডেঙ্গু রোগী বা অন্য রোগী এদেরকে আলাদা আসলে করা
হচ্ছে না। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে রোগীদের সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা বলছে যে অতিরিক্ত গরম এবং অতিরিক্ত রোগীর চাপ সব মিলিয়ে মানে পিরোজপুর জেলা হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা আসলে অনেকটাই ভেঙে পড়েছে। তবে এখানে যে চিকিৎসক যারা রয়েছেন তারা আসলে বলছেন যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছেন। তারা বলতেছেন যে 100 শয্যার হাসপাতালে 300-র মতো প্রায় রোগী ভর্তি, যার কারণে একটু ছন্দপতন হচ্ছে রোগীদের, তারা কাঙ্ক্ষিত সেই সেবাটি তারা আসলে ওইভাবে দিতে পারছেন না। তারপরেও তারা তাদের সাধ্যমতো চেষ্টা করতেছেন রোগীদের সেবা দেওয়ার জন্য। তো ডেঙ্গুতে যে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন আসলে বাড়তেছে। চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গুতে আক্রান্ত হলে আসলে ভয়ের কোনো কারণ নেই। এখানে সঠিকভাবে চিকিৎসা নিয়ে যদি আসলে নিয়ম মেপে চলা যায় তাহলে হয়তো দ্রুত সুস্থ হওয়া যাবে। তো সব মিলিয়ে বলা যায় যে পিরোজপুর জেলায় এবছর আসলে ডেঙ্গু আক্রান্ত রোগী দিন দিনই বাড়তেছে। এজন্য বিভিন্ন সময় আমরা দেখেছি বা জানতে পেরেছি যে প্রশাসন যারা রয়েছে তারা বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে পিরোজপুর জেলা হাসপাতালে রোগীর সংখ্যা পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন যে দ্রুত এই যে ডেঙ্গুতে আক্রান্ত যারা রয়েছে তাদেরকে সঠিক চিকিৎসা দিলে তারা হয়তো সুস্থ হয়ে বাড়ি ফিরবে। তো আমরা আসলে ডেঙ্গুর পরিস্থিতি জানতে এবার যাব ঝালকাঠির সহকর্মী পলাশের কাছে। পলাশ, ঝালকাঠিতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত হয়ে ঝালকাঠি সদর হাসপাতাল সহ জেলার অন্যান্য যে স্বাস্থ্য কমপ্লেক্স এবং হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু ভর্তি হচ্ছে। আমি এখন রয়েছি ঝালকাঠি সদর হাসপাতালে। এখানে কিন্তু এখন পর্যন্ত 10 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এই জেলা সদর হাসপাতালের পরিসংখ্যানটা যদি বলি, গত 1 মাসে অর্থাৎ মে মাসে 68 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আর জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই 5 মাসে 301 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু ভর্তি হয়েছে। ঝালকাঠি জেলা শহরের 7টি স্থানকে ডেঙ্গুর বিশেষ ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এই সব এলাকাগুলো ছাড়াও এখন কিন্তু ডেঙ্গু ছড়িয়ে পড়ছে গ্রাম অঞ্চলেও। শহরবাসীর অভিযোগ রয়েছে পৌরসভার পরিচ্ছন্নতার ঘাটতির কারণে এগুলো আসলে ঘটছে। অপরদিকে পৌরসভা বলছে নাগরিক সচেতনতার অভাবে দিন দিন ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। তবে আমি স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি। ঝালকাঠি জেলা সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগে নিয়োজিত যারা রয়েছেন তারা জানিয়েছেন যে ঝালকাঠি জেলায় এখনো ডেঙ্গুর পরিস্থিতি শঙ্কাজনক না। এ জেলায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা সহ গুরুতর অসুস্থতা আর খবর এখন পর্যন্ত নেই। যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরছে। ডেঙ্গু আক্রান্তদের মধ্যেই শিশু এবং নারীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে। ঝালকাঠি পৌরসভা জানিয়েছে ঝালকাঠি শহরের 7টি স্পট সহ যেসব এলাকা ডেঙ্গু ঝুঁকিপূর্ণ রয়েছে সেই সব এলাকাগুলোতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। অপরদিকে স্বাস্থ্য বিভাগও বলছে ঝালকাঠি সদর হাসপাতাল সহ ঝালকাঠিতে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবকিছু রয়েছে। তো এই ছিল আমার কাছে ঝালকাঠি জেলার ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঝালকাঠি এবং পিরোজপুরে। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। মধ্যপ্রাচ্যের গন্তব্যগুলোতে অস্থিরতার পাশাপাশি নানামুখী জটিলতা সত্ত্বেও গত 5 মাসে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে 7,800 ফ্লাইটে 7,60,000 যাত্রী পরিবহনের রেকর্ড করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। অবশ্য মধ্যপ্রাচ্যের যুদ্ধে 1.5 মাসে 238টি ফ্লাইট বাতিল হওয়ায় অন্তত 30 কোটি টাকা আয় কম হয়েছে সংস্থাটির। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট বলতে ওমানের মাস্কাট, সৌদি আরবের জেদ্দা ও মদিনা, আরব আমিরাতের দুবাই, শারজা এবং আবুধাবি। আর চলতি বছরে মার্চের শুরু থেকে ইরানের সঙ্গে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলো ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিমান চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়।
যুদ্ধের 1.5 মাসে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে মধ্যপ্রাচ্যগামী 238টি ফ্লাইট। বাতিল হওয়ার কারণে যে জট সৃষ্টি হয়েছে প্যাসেঞ্জারের, পরবর্তীতে ফ্লাইট বাড়তি দিয়ে এবং অনেক সময় চার্টার করে এই লোকগুলোকে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে গমন করার ব্যবস্থা করা হয়। তারপরও মে পর্যন্ত 3,245টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পাশাপাশি 3,72,237 জন যাত্রী পরিবহন করেছে শাহ আমানত বিমানবন্দর। এর বাইরে অভ্যন্তরীণ 4,548টি ফ্লাইটে পরিবহন হয়েছে আরও 3,86,700 যাত্রী। সিভিল এভিয়েশন সদর দপ্তরের গাইডলাইন অনুযায়ী এবং আমাদের মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী আমরা সমন্বয় করে এই যাত্রীগুলিকে আস্তে আস্তে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করি। চলতি বছরের জানুয়ারি মাসে 660টি এবং ফেব্রুয়ারি মাসে 630টি আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা হলো। যুদ্ধের মাস হিসেবে চিহ্নিত মার্চে 671টি, এপ্রিলে 685টি এবং মে মাসে 652টি ফ্লাইট ওঠানামা করেছে। একইভাবে প্রতি মাসে গড়ে 73 থেকে 74,000 আন্তর্জাতিক রুটে যাত্রী আসা যাওয়া করেছে। যাদের ভিসা শেষ হয়ে যাচ্ছিল বা যাদের জবে ঢোকার মতো ডেট ছিল খুব দ্রুত সেগুলোকে এক্সপ্যান্ড করে দিয়েছে, যার কারণে এইসব প্যাসেঞ্জারকে ওরা আবার অ্যাকসেপ্ট করেছে। 2025 সালের পুরো বছরে 8,124টি আন্তর্জাতিক ফ্লাইটে 9,99,733 জন এবং 11,039টি অভ্যন্তরীণ ফ্লাইটে 6,68,288 জন যাত্রী পরিবহন করেছিল শাহ আমানত বিমানবন্দর। এতে রাজস্ব আয় হয়েছিল 200 কোটি টাকার বেশি। প্রতি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে 5 থেকে 6 লাখ টাকা রাজস্ব অর্জন করে বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট বাতিল হয় প্রায় 30 কোটি টাকা বাড়তি রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় বলে জানান বিমানবন্দর মুখপাত্র। যখন তারা যেতে পারছিলেন না, তারা যেন এয়ারপোর্টে এসে নানা ধরনের হয়রানিতে না পড়ে, আমরা আমাদের এয়ারলাইন্সের প্রতিনিধিদের সাথে বসে আমরা একটা কোঅর্ডিনেশন সেল গঠন করি। তারা যেন ফ্লাইটের সরাসরি আপডেটগুলো পান, এই ব্যবস্থাটা আমরা করেছিলাম। চলতি 2025-26 অর্থ বছরের মে পর্যন্ত 11 মাসে 246 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। নানা জটিলতা সত্ত্বেও গত 26 বছর ধরে প্রতি বছর 15 লাখ বেশি যাত্রী পরিবহন করে চমক সৃষ্টি করেছে এই বিমানবন্দর। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। নদীপথের সহজ যোগাযোগ আর অপার সম্ভাবনাময় বরিশাল, কিন্তু দীর্ঘদিনেও শিল্পাঞ্চল না থাকায় অনেকটা পিছিয়ে দক্ষিণের জনপদ। কর্মসংস্থানের অভাবে প্রতি বছর এখানকার হাজারো যুবক যুবতী পাড়ি জমান দেশের বিভিন্ন অঞ্চলে। তবে অবহেলিত এই অঞ্চলের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পূর্ণাঙ্গ ইপিজেড গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই জনপদে হয়ে উঠবে দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক হাব। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। নদীপথের সহজ যোগাযোগ ব্যবস্থা আর ফাঁকা বিশালাকার জমি, প্রকৃতির সবটুকু আশীর্বাদ থাকলেও বরিশাল বরাবরই পিছিয়ে শিল্পাঞ্চল খড়ায়। কর্মসংস্থানের খোঁজে প্রতি বছরই হাজারো শিক্ষিত যুবক যুবতীদের পাড়ি জমাতে হচ্ছে নিজ জেলার বাইরে। তবে অবহেলিত দক্ষিণাঞ্চলের ভাগ্য বদলাতে সরকারের নতুন উদ্যোগে আশার সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই জনপদে একটি পূর্ণাঙ্গ ইপিজেড নির্মাণের ঘোষণা দিয়েছেন। একে কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে অপার সম্ভাবনা হিসেবে দেখছেন বরিশালবাসী। পার্ট টাইম জবেরও অনেক চেষ্টা করছি, ওইটাও পাচ্ছি না। আর যদি পরীক্ষার কথা বলি, এখানে পরীক্ষার কোনো তেমন সুযোগ সুবিধাই নেই। যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে গেছে বরিশাল থেকে, তাদের কর্মসংস্থানের কারণে ঢাকা উঠতে হয়েছে। নতুন পরিবেশে যে কাজ করার একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বরিশালে যে ইপিজেড করার পদক্ষেপ নিয়েছে, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা যারা বরিশাল অঞ্চলে আছি তারা নিজের জেলায় থেকে বা নিজের বিভাগ থেকে আমরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। কেবল আশ্বাসের বাণী নয়, এই মহাপরিকল্পনা সফল করতে জমি অধিগ্রহণ, গ্যাস সরবরাহ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ থাকায় প্রকল্পটি বাস্তবায়ন হলে কাছাকাছি দূরত্বের পায়রা সমুদ্র বন্দরে পণ্য আমদানিতে ব্যবসায়ীদের সবচেয়ে বড় সুবিধা দেবে বলছেন স্থানীয় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। আর নিজ জেলাতেই কর্মসংস্থানের সুযোগ পাবেন লাখো মানুষ। আশ্বাস দেখতে চাই, আমরা চাই
এমন একটি ব্যবস্থা আছে যার মধ্যে দিয়ে শিল্পের বিকাশ ঘটুক দক্ষিণাঞ্চলে এবং ঘন শিল্প বিকাশ ঘটুক। যে কর্মমুখী শিক্ষাটা এখানে বাস্তবায়িত হয়, সব কিছু মিলিয়ে ইপিজেডকে যদি বাস্তবায়ন করতে হয়, টেকসই কর্মসংস্থানের একটা স্থান হিসেবে যদি বিনির্মাণ করতে হয়, তাহলে এই বিষয়গুলোকে জোরালোভাবে বাস্তবায়ন করতে হবে। আমাদের একটা পায়রা বন্দর আছে, আমাদের এই যে প্রোডাক্ট হইবে সেই প্রোডাক্টটা যদি সচ্ছল রাখতে পারে সরকার, তো আমরা এই জায়গা দিয়া এই মালটা আমরা এক্সপোর্ট করতে পারবো। বরিশালে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনে সরকার যথেষ্ট আন্তরিক। শিগগিরই প্রকল্পটি আলোর মুখ দেখবে জানায় বিভাগীয় প্রশাসন। শিল্পায়নের দরকার আছে, শিল্পায়ন দিক থেকে আমরা অনগ্রসর। তা সেই ক্ষেত্রে ইপিজেড যদি হয় তাহলে অবশ্যই আমাদের অর্থনীতির একটা বিস্তার ঘটবে, বেকার সমস্যাও দূর হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022 সালের জরিপ অনুযায়ী কর্মসংস্থানের অভাবে বরিশালের স্থানীয় প্রায় 19% মানুষই ঢাকায় স্থানান্তরিত হয়েছেন, যার সিংহভাগই তরুণ ও কর্মজীবী। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। তৈরি পোশাকের কাঁচামাল কৃত্রিম তন্তুর ওপর কর আরোপ হলে সুতার উৎপাদন খরচ বাড়বে, বাধার মুখে পড়বে উচ্চ মূল্যের পোশাক রফতানি। এমন যুক্তি তুলে ধরে নতুন অর্থ বছরের বাজেটে শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বস্ত্রকল মালিকরা। বিশ্ববাজারে ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তুর তৈরি পোশাকের চাহিদা প্রায় 70%। তবে ফাস্ট ফ্যাশনের যুগে এখনও তুলা নির্ভর পোশাকেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রপ্তানি আয়। এতে রপ্তানির পরিমাণে এগিয়ে থাকলেও পণ্য মূল্য বিবেচনায় এগোতে পারছে না তৈরি পোশাক শিল্প। এমন অবস্থার মধ্যেই 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পলিয়েস্টার স্টাপল ফাইবারের ওপর 5% আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা মূলত কৃত্রিম আঁশের সুতা ও কাপড় উৎপাদনের প্রধান কাঁচামাল। এতে ডুবতে থাকা স্পিনিং খাত আরও বড় হুমকির মুখে পড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা। সুতা এক্সপোর্ট করি ইন্টারন্যাশনাল বাজারের সাথে মিলে, এখন লোকাল বাজার থেকে 5% ট্যাক্স দিয়ে র মেটেরিয়াল আমদানি করে যদি আমি এক্সপোর্ট করতে চাই, দেখা যাবে পিএসএ, পিসি, সিবিসি এই ধরনের পণ্যে আমরা আগেও বাইরের সাথে পারতাম না, আমাদের গ্যাপ কিন্তু আরো অনেক বেড়ে যাবে। পোশাক খাতে কৃত্রিম আঁশের সুতার চাহিদার প্রায় 20% স্থানীয়ভাবে পূরণ করতে পারেন বস্ত্রশিল্প মালিকরা। তাদের দাবি, পলিয়েস্টার ফাইবারে শুল্ক আরোপ হলে সুতার উৎপাদন খরচ বাড়বে, বিশ্ববাজারে কমবে প্রতিযোগিতা সক্ষমতা। এ অবস্থায় স্থানীয় শিল্প সুরক্ষায় শুল্ক আরোপের বিপরীতে প্রণোদনা দেওয়ার পরামর্শ তাদের। বিটিএমএ এটা তাদের সর্ট অফ সেক্টরে পড়বে, কারণ এটা তো ফাইবার আনা হবে, ফাইবার সেকে স্পিন করবে। বাংলাদেশে এখনো কিন্তু অতটা আপনার মানে স্পিন করার মতন ক্যাপাসিটি ইজ লিমিটেড। ফাইবারের যে রিকোয়ারমেন্ট তার 20% প্রোডাকশন করার ক্যাপাবিলিটি বাংলাদেশের বর্তমানে আছে। যেহেতু 80% আমাকে আমদানি করতে হবে, সেহেতু এই ধরনের ট্যাক্স ব্যারিয়ার আবার 80% আমদানি করার উপর কিন্তু রিস্ক হলো, এবং আমরা কিন্তু দিন দিন এই সুতাটা ভবিষ্যতে বিদেশ থেকে সুতাই আমদানি হবে, প্রোডাকশন করার কোনো প্রয়োজন হবে না। চীন, ভিয়েতনামের মতো উচ্চমূল্যের পোশাক প্রস্তুতকারকদের কাতারে আসতে স্থানীয় কাঁচামাল উৎপাদনে সক্ষমতা অর্জন না হওয়া পর্যন্ত ম্যানমেড ফাইবারে শুল্ক আরোপের যৌক্তিকতা দেখছেন না অর্থনীতিবিদরা। ভিয়েতনাম যে টেকনোলজি ব্যবহার করছে, লাওস, কম্বোডিয়া যে টেকনোলজি ব্যবহার করছে, চীন যেটা ব্যবহার করছে, সেই টেকনোলজিতে আপনাকে যেতে হবে, সেই র মেটেরিয়ালসে আপনাকে যেতে হবে। না হলে কিন্তু আপনার পোশাকের যে বাজারটা, ইউরোপের যে বাজারটা, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটা, এই বাজারটা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। বিটিএম এর তথ্য, 2025-26 অর্থ বছরে 26,000 কোটি টাকার সুতা আমদানি করেছে বাংলাদেশ, যার 25 থেকে 30% কৃত্রিম তন্তু। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় হরমুজ ঘিরে উত্তেজনার পর সংঘাত বন্ধে নীতিগতভাবে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার কাতারের দোহায় দুদেশের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রণালী ঘিরে বিরোধ মেটানোই হবে বৈঠকের মূল আলোচ্য বিষয়। মার্কিন ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারক বা MOU এখন খবরের শিরোনামে। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাবি, শান্তি চুক্তি এখন ইতিহাসের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে। খোদ ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও স্বীকার করেছেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা এর আগে কখনো এতটা উজ্জ্বল ছিল না। তবে চুক্তির সুনির্দিষ্ট ধারা নিয়ে সংবাদ মাধ্যমকে কোনো ধরনের জল্পনা কল্পনা না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে এই চুক্তির রূপরেখা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের অনেকেই আশঙ্কা করছিলেন ওবামা আমলের পরমাণু চুক্তির মতো এবারও হয়তো ইরানকে বিপুল অর্থ দিয়ে দিচ্ছে ওয়াশিংটন। তবে এই বিতর্ককে শুরুতেই থামিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, শুধু চুক্তিতে সই করার জন্য তেহরানকে কোনো অর্থ দেয়া হবে না, কিংবা অবরুদ্ধ তহবিলও অবমুক্ত করা হবে না। মার্কিন সেন্টকম এবং গোয়েন্দা সূত্রের খবর, চুক্তি সইয়ের পর ইরানকে অন্তত 60 দিনের একটি পর্যবেক্ষণ সময় পার করতে হবে। এই সময়ের মধ্যে ইরানকে তার পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে হবে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে পাঠিয়ে দিতে হবে। অন্যদিকে তেহরানের পক্ষ থেকে সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে, চুক্তি বাস্তবায়নে ওয়াশিংটন বরাবরই প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস তৈরি করেছে। এবার তেমন কিছু হলে চূড়ান্ত আলোচনা থমকে যাবে। নাদিম মারজান, সময় সংবাদ। সকালের সময় বিশ্বকাপ ফুটবলে রূপকথা শব্দটা নতুন কিছু নয়, তবে মাত্র 5.5 লাখ মানুষের এক দ্বীপরাষ্ট্র যখন বিশ্ব মঞ্চের শীর্ষ 32-এ জায়গা করে নেয়, তখন সেটাকে রূপকথার চেয়েও বড় কিছু বলতে হয়। বলা হচ্ছে পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দের কথা। ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে নকআউটে পা রেখেই তারা এবার সামনে পাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। তবে প্রতিপক্ষ নয়, কেপ ভার্দের পুরো চিন্তা জুড়ে নিজেদের পারফরম্যান্স। স্পেন, উরুগুয়ে কিংবা সৌদি আরব বিশ্বকাপের গ্রুপ পর্বে কোনো পরাশক্তি হারাতে পারেনি তাদের। 3 ম্যাচের 3টাতেই ড্র করে গ্রুপ এইচ থেকে রানার্স আপ হয়ে রাউন্ড অফ 32 টিকিট কেটেছে কেপ ভার্দে। ফুটবল ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে নকআউটে আসার এই গৌরব এখন পরিণত হয়েছে এক মহাকাব্যে। তবে রূপকথার আসল পরীক্ষাটা এবার মায়ামির মাঠে শুক্রবার তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যারা গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেই এসেছে এখানে। তবে প্রতিপক্ষ আলবেসিলেস্তা হলেও নিজেদের ফুটবল দর্শন থেকে এক চুলো নড়তে রাজি নয় কেপ ভার্দে। আপনারা মাঠের কেপ ভার্দেকে তাদের নিজেদের চেনা রূপেই দেখতে পাবেন। প্রতিপক্ষকে সেটা ভেবে আমরা আমাদের খেলার ধরন বদলাবো না। তবে ম্যাচ শুরুর প্রস্তুতি থেকে শুরু করে শেষ বাঁশি বাজা পর্যন্ত মাঠে কৌশলগত কিছু পরিবর্তন তো করতেই হবে। প্রতিপক্ষ শিবিরে যখন লিওনেল মেসির মতো মহাতারকা থাকেন, তখন যে কোনো রক্ষণভাগের ছক এলোমেলো হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কেপ ভার্দেও মেসিকে সমীহ করছে, তবে তাদের সবটুকু মনোযোগ কেবল একজন ফুটবলারের উপর নয়, বরং পুরো আর্জেন্টিনা দলকে আটকে দেয়ারই ছক কষছে তারা। অবশ্যই আমরা লিওনেল মেসিকে একজন স্পেশাল খেলোয়াড় হিসেবে গণ্য করি, কিন্তু আমাদের নজর সবসময় পুরো দলটার দিকে। মাঠে ওরা কিভাবে বোঝাপড়া তৈরি করে, মেসিকে ফাঁকা করতে কেমন জায়গা তৈরি করার চেষ্টা করে, সেগুলো আমরা দলগতভাবেই দেখছি। বিশ্বমঞ্চে সেরা হতে গেলে সেরাদেরই হারিয়ে আসতে হবে, তা ভালো করেই জানা আছে আফ্রিকান এই দলটির। তাই তো ভয়কে পেছনে ফেলে বুকে সাহস আর চোখে আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে আর্জেন্টিনার মুখোমুখি হতে প্রস্তুত কেপ ভার্দে। মায়ামির মাঠে আরও একবার রূপকথা লিখবার অপেক্ষায় তারা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। চোট জর্জরিত স্কোয়াড আর শিরোপা ধরে রাখার পাহাড় সবুজ চাপ মাথায় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। তবে সব চ্যালেঞ্জ জয় করে বেশ স্বাচ্ছন্দ্যেই গ্রুপ পর্বের বাঁধা পেরিয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। নকআউট পর্বের জন্য পুরোপুরি প্রস্তুত মেসির দল। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন এসএম ইকবাল। লিওনেল স্ক্যালোনি আগে থেকেই আভাস দিয়েছিলেন এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য কেবলই প্রস্তুতির মঞ্চ। তিনি যখন জর্ডানের বিপক্ষে তার একাদশ নামালেন, সেটা দেখেও কিন্তু তাই মনে হয়েছে। দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা ছিলেন মাঠের বাইরে, তার পরিবর্তে বি টিমকে তিনি খেলিয়েছেন। তারাও কিন্তু দুর্দান্ত করেছে। স্পেশালি যদি বলতে হয়, জিওভান্নি লো সেলসোর কথা শুরুতেই একটি স্কোর উপহার দিয়েছিলেন, যদিও পরবর্তীতে সেটা অফসাইডের কারণে বাতিল হয়। কিন্তু 19 মিনিটে তিনি কিন্তু দুর্দান্ত একটা ফ্রি কিকে আর্জেন্টিনার গোলটা ঠিকই আদায় করে নিয়েছেন। জিওভান্নি লো সেলসো ছাড়াও দলের আরো যারা ফুটবলার ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছেন, অর্থাৎ মেসির ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাদের কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না। স্পেশালি লাউতারো মার্টিনেজের কথা বলা যেতে পারে। আজকের ম্যাচটায় তিনি কিন্তু আপ টু দা মার্ক ছিলেন। এছাড়াও ডিফেন্স লাইনটাও আর্জেন্টিনার ছিল দুর্দান্ত। সবকিছু মিলিয়ে মেসিবিহীন প্রথমার্ধটা ভক্তরা ঠিকই উপভোগ করেছেন।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আর্জেন্টিনা একটি গোল হজম করলেও ভক্তদের হতাশা ঘুচে যায় যখন লিওনেল মেসি মাঠে নামেন। মেসি মাঠে নামার পর থেকেই কিন্তু আর্জেন্টিনার খেলার প্রাণ ফিরে পায় এবং এই এটিএনটি স্টেডিয়ামে তৈরি হয় এক উন্মাতাল পরিবেশ। অবশেষে লিওনেল মেসি দুর্দান্ত এক ফ্রি কিকে আর্জেন্টিনার গোল স্কোরিং এর যে ব্যবধান সেটা 3-1 নিয়ে যান, যার ফলে আর্জেন্টিনা নির্ভর হয়ে যায় এবং আর্জেন্টিনা যেই প্রস্তুতিটা নিয়েছিল, অর্থাৎ যে লক্ষ্য সেট করে লিওনেল স্ক্যালোনি এই স্কোয়াডটাকে সাজিয়েছিলেন লিওনেল মেসিকে দ্বিতীয়ার্ধে খেলাবেন এবং তিনি যদি একটি স্কোর আদায় করে নিতে পারেন তার প্রস্তুতিটাও ঠিকঠাক হয়ে যাবে, সেটাই কিন্তু হয়েছে। তাই লিওনেল মেসি অল্প সময় মাঠে থাকলে পরেও কিন্তু ভক্তদের এতটুকু আক্ষেপ ছিল না এই ম্যাচ দেখে। মোটা দাগে বলা যায় রাউন্ড অফ 32 শুরু করার আগে প্রস্তুতির 16 কলা সেরে নিয়েছে টিম আর্জেন্টিনা। এর ধারাবাহিকতা নিশ্চয়ই তাদের রাখতে হবে নকআউট পর্বে, তবেই হয়তো এক একটি করে ধাপ অতিক্রম করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে যাবে ফাইনালের মঞ্চে। এটিএনটি স্টেডিয়াম থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইতিহাস গড়ল কানাডা। সাউথ আফ্রিকার হৃদয় ভেঙে বিশ্বকাপের শীর্ষ 16তে দ্য রেড স্টিফেন ম্যাজিকে বাফানাদের হারালো 1-0 গোলে উৎসবের নগরী টরন্টো। ইউনিয়ন পরিষদ ভোটের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা। সেপ্টেম্বর-অক্টোবর সময় ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রতি 3 মাসে 2 ধাপের ভোট করার ভাবনা। এবং ধারালো অস্ত্র নিয়ে আশিক গ্যাংয়ের বহনায় মিরপুরে আতঙ্ক। বাসাবাড়ির জানালা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়ানোর অভিযোগ। এই ছিল সকালের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন মেজবাহুল আলিফ। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।